ঢাকা সহ 4 জেলায় আজ সকাল 8টা থেকে বিকেল 5টা কারফিউ শিথিল। রাজধানীতে কর্মচাঞ্চল্য, গতি ফিরছে আমদানি রপ্তানিতে। কোটা আন্দোলনের সুযোগে তাণ্ডব চালানো সবার বিচার হবে বললেন প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন। ঘাপটি মেরে আছে নাশকতাকারীরা, পরিস্থিতি আরও খারাপের শঙ্কা ওবায়দুল কাদেরের। শত শত প্রাণহানি ঢাকতেই মাত্র 6 হত্যার তদন্ত, অভিযোগ বিএনপি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা সহ 4 জেলায় আজ শুক্রবার ও আগামীকাল শনিবার সকাল 8টা থেকে বিকেল 5টা কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতরাত 12টায় রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের কথা জানান মন্ত্রী। বলেন, কোটা সংস্কার আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ, র্যাব, বিজিবিকে সহযোগিতার জন্য সেনাবাহিনী নামানো হয়েছে। কারফিউ জারি করা হয়েছে। ধীরে ধীরে দেশ স্বাভাবিক হচ্ছে। আসাদুজ্জামান খান বলেন, নাশকতাকারী সবাইকে শনাক্ত না করা পর্যন্ত দেশে চিরুনি অভিযান চলবে। আগামী শুক্রবার এবং শনিবার এই 2 দিন সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আমরা মনে করছি যে ধীরে ধীরে আমরা কারফিউ যে শিথিল করার যে আমরা চেষ্টা করছি সেটারই প্রতিফলন আমরা এখানে ঘটাচ্ছি। ব্লক রেইডের কথা বলছেন, চিরুনি অভিযান কথা বলছেন, আমরা তাদের খুঁজে বের করার জন্য এগুলি করছি। আমরা চাই যে এই মানুষটি আসলেই দোষী তাকেই বের করার জন্য, সেই জন্যই আমাদের এই চিরুনি অভিযান চলছে এবং এটা যতদিন পর্যন্ত আমরা সবাইকে ধরতে না পারবো ততদিন পর্যন্ত এই অভিযান চলবে। আগামী শুক্রবার সরকারিভাবে প্রত্যেকটা মসজিদে এবং আগামী রবিবার প্রত্যেকটা গির্জায়, প্যাগোডায়, মন্দিরে দোয়া প্রার্থনা হবে। যারা শাহাদাত বরণ করেছেন, আহত হয়েছেন, সবার জন্য। গতকালও সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় কর্মচাঞ্চল্যে মুখর ছিল রাজধানী। অফিস, আদালত, মার্কেট খুলে যাওয়ায় প্রয়োজনে ঘর থেকে বের হন অনেকে। প্রতিটি সড়কে যান চলাচল বেড়ে যাওয়ায় যানজটও চোখে পড়ে কোথাও কোথাও। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। সপ্তাহের শেষ কর্মদিবস চলমান পরিস্থিতিতে 2 দিন ধরে অফিস, আদালত খুলে যাওয়ায় এবং বেলা 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত 7 ঘন্টা কারফিউ শিথিল থাকায় কিছুটা পুরনো রূপ ফিরে পায় কর্মব্যস্ত নগরী। বৃহস্পতিবার সকাল থেকেই প্রতিটি সড়কে যান চলাচল শুরু হয়। মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা, প্রাইভেট কারের পাশাপাশি প্রচুর গণপরিবহনও চলাচল করছে, তবে যাত্রী তুলনামূলক কম। মোটামুটি স্বাভাবিক, যে 10টা থেকে 5টা পর্যন্ত বসছে সেই অনুযায়ী স্বাভাবিক আছে। গাড়িগুলো বাড়ছে, দেখেন আপনার সিএনজিগুলো বেশি, সিএনজি খালি নাই, কোনো যাত্রী নেই। আজকে বাড়িয়েছি, গতকালকে বাড়িয়েছিলাম, প্রচুর জাম রাস্তায়, লোকজন অনেক বেশি। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসলেও জরুরি প্রয়োজনেই শুধুমাত্র ঘর থেকে বের হচ্ছে মানুষ। নগরবাসীর প্রত্যাশা, রাজধানীর চিরচেনা কর্মব্যস্ততা দ্রুত ফিরে আসুক। মানুষের মনে যে একটা আতঙ্ক ছিল, সেই সংকটময় পরিস্থিতির অবসান ঘটিয়ে সবাই এখন চিরচেনা কর্মস্থলে ফিরছে। আমি যে রাস্তা দিয়ে আসলাম দেখলাম যে অনেকটাই স্বাভাবিক, তো গাড়ি ঘোড়া ভালোভাবে চলতেছে। আগের তুলনায় গাড়ি চলাচল সচরাচর করতেছে এবং পরিবেশ শান্ত। নগরীতে যান চলাচল বেড়ে যাওয়ার পাশাপাশি খুলেছে দোকানপাট, বিপণী বিতান। ফুটপাতে নিম্ন আয়ের মানুষ এবং হকাররাও বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। কারফিউ শিথিল করায় তারাও স্বস্তি প্রকাশ করেছেন। পরিস্থিতিটা মোটামুটি দেখা গেছে আগের চেয়ে একটু ভালো, আর একটু ভালো হওয়ার চেষ্টা থাকলে ভালো হইতো। সরকার বেচাকিনি তো নাই, দোকান খুললাম একটু আগে, বেচানি যদি বিকালে কিছু হয় আশা করা যায়। এই যে এখন দোকান লাগাই 5টার পরে কারফিউ, এখন আমাদের কাস্টমার আসবে, এই 2-4টা ব্যস্ত হলে বেচুম, না ব্যস্ত হলে তো আমরা এই দুর্ভোগ। কারফিউ শিথিলের মধ্যেও সড়ক ও বিভিন্ন চেক পয়েন্টে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। এদিকে কারফিউ শিথিলের মধ্যে গতকাল সীমিত লেনদেন হয়েছে সব বাণিজ্যিক ব্যাংকে। গ্রাহক চাহিদা বিবেচনা বেশিরভাগ ব্যাংকের 75% শাখায় টাকা জমা ও তোলা ছাড়াও স্বাভাবিক সময়ের মতোই এলসি খোলা গেছে বলে দাবি করেছেন ব্যাংকাররা। এদিকে সূচকের উত্থানে লেনদেন বেড়েছে পুঁজিবাজারেও। আরো জানাচ্ছেন জিয়াউল হক সবুজ।
কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংক খোলার দ্বিতীয় দিনেও সীমিত সময়ের জন্য লেনদেন হয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলোই। আগের দিনের ধারাবাহিকতায় এদিনও বাড়তি চাপ ছিল গ্রাহকদের। এদিন সরকারি ব্যাংকের তুলনায় বেসরকারি ব্যাংকের শাখাগুলোতে চাপ ছিল তুলনামূলক কম, তবে যারাই এসেছিলেন স্বাচ্ছন্দ্যেই লেনদেন করেছেন তারা। ক্রেডিট কার্ডের বিলটা জমা দিতে আসলাম, আজকে লাস্ট ডেট ছিল, তো ভাবলাম যে ফাঁকা আছে, সামনে আবার শুক্র শনি বন্ধ, কোনো জায়গা থেকে টাকা পয়সা লেনদেন করতে পারিনি। আর রাস্তাঘাটে তো পরিস্থিতি এমনিই খুব সমস্যা ছিল, বাইরে হতে পারি নাই, রাস্তাঘাটে তো কঠোর অবস্থা ছিল আমাদের। আজকে ইমার্জেন্সি ছিল, বাট আমি সুন্দরভাবে জমা দিতে পারছি, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আমার। ব্যাংকের শীর্ষ পর্যায়ের নির্বাহীদের দাবি, সংকুচিত ইন্টারনেট সেবার মধ্যেও অনলাইন ভিত্তিক ব্যাংকিং লেনদেন চলেছে অনেকটাই স্বাভাবিক গতিতে। আমরা টোটাল ব্যাংকিং যে সার্ভিসটা সেটা আমরা দিতে পারছি। ইভেন আমরা এলসি থেকে আরম্ভ করে এলসি পেমেন্ট থেকে আরম্ভ করে সবগুলো করতে পারছি আর কি। রেগুলার যে ডেইলি যে সার্ভিসগুলো আর কি, যে ওভার দ্য কাউন্টার সার্ভিস, ইনবাউন্ড যে সার্ভিস, বাইরের যে সার্ভিস যেগুলো আর কি, এলসি পেমেন্ট থেকে শুরু করে এলসি স্টাবলিশ করা, কারণ এটাতে একটা হিউজ ডিমান্ড আছে, অনেকদিন বন্ধ ছিল আর কি, সে সার্ভিসটা আমরা দিতে পারছি। 31 জুলাই পর্যন্ত আমরা একটা কাজ করেছি যে তাদের কোনো ফি এবং ইন্টারেস্ট, লেট পেমেন্ট ফি এবং ইন্টারেস্ট কোনো চার্জ করতে হবে না। ডেবিট কার্ডের ক্ষেত্রে যদি কেউ এটিএম অন্য কোনো ব্যাংকের এটিএম ইউজ করে, সেটা কোনো আমরা চার্জ 31 জুলাই পর্যন্ত নিব না। আজকে আমরা আরও বেশি ওপেন করে দিয়েছি, প্রায় 70-75% ব্রাঞ্চ ওপেন আছে, এবং ওই টাইমের মধ্যে সব সার্ভিসই অন আছে, কোনো সার্ভিস অফ করা হয় নাই। মানে গ্রাহকদের যা প্রয়োজন, কার্ড হোক, এলসি হোক, অ্যাকাউন্টের হোক, টাকা তোলা হোক, সব সার্ভিসই অন আছে। পেমেন্টে একটু বিলম্ব হলে সেটা আমরা ফলো করব। 31 তারিখ পর্যন্ত তো বলা আছে, 31 তারিখের মধ্যে যদি পেমেন্ট করে দেয় সেটার জন্য লেট ফি বা ইন্টারেস্টের উপরে স্পেশাল কোনো মানে ফি চার্জ করা হবে না। যদি করা হয়েও থাকে সেটা আমরা রিফান্ড করে দিব। এদিকে লেনদেন সীমিত হলেও একদিনের মাথায় ঘুরে দাঁড়িয়েছে শেয়ার বাজারের সূচক। এদিন সাধারণ সূচক 62 পয়েন্ট বৃদ্ধি পাওয়ায় লেনদেন হয়েছে 500 কোটি টাকার শেয়ার। হাত বদল হওয়া শেয়ারের মধ্যে 286টি কোম্পানির দরই এদিন বেড়েছে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। অন্যদিকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সারা দেশের পরিস্থিতি। কারফিউ শিথিলে খুলেছিল ব্যবসা প্রতিষ্ঠান, অফিস আদালত, ব্যাংক, বিমা। বন্দরগুলোতে শুরু হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম, চলাচল করে গণপরিবহনও। স্বস্তি ফিরছে জনজীবনে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বন্দরনগরী চট্টগ্রামে বৃহস্পতিবার সকাল থেকে সড়কে ব্যক্তিগত ও গণপরিবহন চলাচলের পাশাপাশি বাড়ে দূরপাল্লার বাস চলাচলও। ঢাকা চট্টগ্রাম ও চট্টগ্রাম কক্সবাজার রুট সহ বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় দূরপাল্লার গাড়ি। বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক। ইন্টারনেটের ধীরগতি থাকলেও জাতীয় রাজস্ব বোর্ড পণ্যের চালান শুল্কায়নে বিকল্প ব্যবস্থা নেয় গতি ফিরেছে আমদানি রপ্তানিতে। বেলা 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত রাজশাহীর অফিস আদালত, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিল। ব্যাংকের লেনদেনও চলে দুপুর 3টা পর্যন্ত। শিরোল বাস টার্মিনাল থেকে ছেড়ে গেছে দূরপাল্লা ও আন্তনগর বাস। নগরীর প্রতিটি মোড়ে পুলিশ মোতায়েনের পাশাপাশি টহল দিচ্ছে বিজিবি ও সেনাবাহিনী। কারফিউ শিথিলে খুলনার সোনাডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনাল থেকে বিভিন্ন রুটে গণপরিবহন চলাচল করছে। অনেকটাই স্বাভাবিক জনজীবন। খুলনার থেকে সব রোডে গাড়ি চলতেছে, কোনো রকম কোনো সমস্যা নেই, আমরা সুন্দরভাবে চলাফেরা করতে। কদিন কম ছিল, আজকে একটু যাত্রী বেরোইছে। সিলেটের পরিস্থিতি বেশ স্বাভাবিক। সড়কে রয়েছে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সিলেটে এ পর্যন্ত 10টি মামলা হয়েছে। পরিবহন সেক্টরে বিশাল ক্ষতির অভিযোগ পরিবহন সংশ্লিষ্টদের। দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। এই 5 দিনে আমাদের প্রায় 3 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে সিলেট জেলার বাস গাড়ির মালিকদের। রংপুরে খুলেছে সব ধরনের অফিস এবং দোকানপাট। ব্যাংকে বেড়েছে লেনদেন। নগরীতে আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থান। নাশকতার 12 মামলায় মহানগর পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে বিএনপি জামায়াতের 15 নেতাকর্মী। আমরা আশাবাদী, আমরা এতটুকু সময়ের মধ্যে কোনো চিন্তা করি না, ডাইল ভাত যদিও খেতে পারি, অনেক স্বস্তি পাবো আর কি। ময়মনসিংহে প্রাণচাঞ্চল্য ফিরেছে মানুষের মাঝে। সড়কে বেড়েছে যানবাহন। নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে 18 জনকে। বিভিন্ন মামলার আসামিদের ধরতে চলছে পুলিশের চিরুনি অভিযান। পুরোপুরিভাবে এটা সম্পূর্ণ কারফিউ উঠায় জনগণের জন্য সুবিধার একটা ব্যবস্থা করে দেওয়া হবে। সবাই যাতে কর্ম করতে পারে, আমরাও যাতে ব্যবসা বাণিজ্য করে খাইতে পারি। টাঙ্গাইলে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী ও বিজিবি টহল জোরদার রয়েছে। 10টি মামলায় এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 164 জনকে। অতি অল্প সময়ের মধ্যেই টাঙ্গাইল সদর উপজেলায়
জীবনযাপনের যে স্বাভাবিক ছন্দ তা জনগণের মাঝে ফিরে আসবে। জয়পুরহাটের পরিস্থিতিও স্বাভাবিক। জেলা প্রশাসক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাশকতার মামলায় বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে 10 জনকে। নাটোরে কারফিউ শিথিল হলেও শঙ্কা নিয়ে শহরের ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণী বিতান খুলেছেন ব্যবসায়ীরা। শহরে বেড়েছে সাধারণ মানুষের চলাচলও। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। মিরপুর 10 নম্বরে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন গতকাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, যারা দেশের এই ক্ষতি করল তাদের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে। নাশকতায় জড়িত সবার বিচার হবে বলেও জানান প্রধানমন্ত্রী। কোটা আন্দোলনকারীদের নতুন নতুন দাবি নিয়ে কালক্ষেপণের সুযোগে সন্ত্রাসীরা তাণ্ডব চালিয়েছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। রকুনুজ্জামানের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে মিরপুর 10 নম্বরের মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত স্টেশন পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা আন্দোলনের সময় চালানো ধ্বংসযজ্ঞ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় শেখ হাসিনা বলেন, সব মানুষ যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, তারা যেন ঘরে ফিরে পরিবারের সাথে বেশি সময় কাটাতে পারে, সেই জন্যই ছিল এই মেট্রো রেল। এমন স্থাপনায় হামলাকারীদের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বানও জানান প্রধানমন্ত্রী। আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম, তা আমি আপনাদেরকেই বলবো যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি। এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। এর বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই, কারণ আমাদের প্রত্যেকে এই যে মন্ত্রণালয়ের যারা এবং এই মেট্রো রেল নির্মাণ কার্যের সাথে যারা জড়িত, তাদের আজকে চোখের পানি পড়ছে এটা দেখে। কোটা আন্দোলনের সুযোগে নাশকতা, ধ্বংসযজ্ঞ চালানোর কথা উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। কি না করেছি মানুষের জন্য, খাদ্য নিরাপত্তা, বিদ্যুৎ, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, যোগাযোগের ব্যবস্থা, রাস্তাঘাট, পুল, ব্রিজ, সব কিছু ক্ষেত্রে আমাদের যে কাজ, তাতে কারা লাভবান? এই মেট্রো রেলে কি আমি চড়বো? শুধু আমরা সরকার চড়বে? শুধু আমাদের মন্ত্রীরা চড়বে? না সাধারণ জনগণ চড়বে? সেটা আমার প্রশ্ন। এর উপকারিতা কারা পাচ্ছেন? এদেশের মানুষ, আপনারা, সাধারণ জনগণ পাচ্ছে। তাহলে এর উপর এত ক্ষোভ কেন? সেটাই আমার প্রশ্ন, যে আমরা বারবার অনুরোধ করা সত্ত্বেও আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, এরপরেও হাইকোর্ট, উচ্চ আদালত রায় দিল। আমরা বারবার কথা বলেছি, বোঝাতে চেষ্টা করেছি। এমনকি এই কোটা আন্দোলনকারী তাদের সাথে আমরা আমাদের মন্ত্রীদের পর্যন্ত বসালাম। একটা কথা বলে যায়, ফিরে যে আরেকটা করে। যে দাবি তারা করেছিল, সমস্ত দাবি শুধু মানা না, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টই দিয়ে দিয়েছে। তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? আমি দেশবাসীর কাছে সেটাই আমি বিচার চাই। ওই 1 দফার পরে আসলো 4 দফা, তারপর আসলো 6 দফা, তারপর আসলো 8 দফা, তারপরে আবার 4 দফা, আবার ওই 4 দফাও হবে না, আরও 8 দফা। এইভাবে এমন একটা পরিবেশ সৃষ্টি, আর সেই সাথে সাথে এই ধ্বংসযজ্ঞ, মানে এই ধ্বংসযজ্ঞটাকে সুযোগ সৃষ্টি করে দেওয়া। ক্ষতিকার হলো আজকে মেট্রো রেল বন্ধ, কারণ এই স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে, এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম, ইলেকট্রনিক সিস্টেম, সম্পূর্ণ মডার্ন। এটা তো কতদিনের ঠিক হবে আমি জানি না। শেখ হাসিনা বলেন, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, ডেটা সেন্টারের মতো স্থাপনা যা মানুষের জীবনমান উন্নত করে, স্বস্তি দেয়, তার উপর হামলা হয়েছে। নাশকতাদের বিচারের কথাও বলেন প্রধানমন্ত্রী। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পরিস্থিতি আরও খারাপ করতে নাশকতাকারীরা এখনও ঘাপটি মেরে বসে আছে, আড়াল থেকে আক্রমণের আরও প্রস্তুতি নিচ্ছে। তাই দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। দাবি করেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক পথ নয়, চোরাগোপ্তা হামলা করে রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায় বিএনপি জামাত। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীদের নিয়ে বৃহস্পতিবার বৈঠক করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গত কয়েকদিন নাশকতাকারীদের তাণ্ডবের নিন্দা জানানো হয় সভায়। বক্তব্যে দলীয় সাধারণ সম্পাদক বলেন, তারেক রহমানের নির্দেশেই এ হামলা হয়েছে। সম্প্রতি বিএনপি তার কমিটি রদবদল করে বেছে বেছে চিহ্নিত সন্ত্রাসীদের নেতা বানিয়েছে বলেও মন্তব্য তার। শান্তিপূর্ণ অবস্থা
ফিরে এসেছে, এটাই কিন্তু শেষ কথা। তারা এখনো ঘাপটি মেরে বসে আছে, আরো খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে। ওবায়দুল কাদের অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় যেতে চায় মানুষের রক্তের উপর দিয়ে, নির্বাচন ও গণতান্ত্রিক পথে নয়। বিএনপি তার চিরদিনের পরিচিত চেহারা আবারও মেলে ধরেছে এবং তারা নির্বাচন চায় না, গণতন্ত্র চায় না, তারা ক্ষমতা চায়, ক্ষমতা যেতে চায় সন্ত্রাসী কায়দায়, চোরাগুপ্তা পথে অগ্নি সন্ত্রাস করে তাণ্ডব চালিয়ে তারা ক্ষমতায় যেতে চায়। বর্তমান পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষ কষ্টে আছে, খাদ্য সহায়তা নিয়ে নেতা কর্মীদেরকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এদিকে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে নিম্ন আয়ের মানুষদের মাঝে খাবার বিতরণ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় নেতাকর্মীদের সতর্ক করে পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ দেন। সময় আরো খারাপ হতে পারে। এখন যে অবস্থা রয়েছে, শত্রুরা কিন্তু আড়ালে আবডালে তারা কিন্তু আরো বড় প্রস্তুতি নিয়ে আক্রমণ করতে পারে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এর আগে রংপুরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পুলিশ চাইলেই কোটা আন্দোলনকারীদের গুলি করে দমাতে পারত, কিন্তু এতে সম্ভাবনাময় অনেক প্রাণ ঝরত। পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে। দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে দলীয় নেতাকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মত বিনিময় সভা শেষে গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা জানান। মন্ত্রী বলেন, কোটা আন্দোলনকে বিএনপি, জামাত ও জঙ্গি গোষ্ঠী একজোট হয়ে সরকার হটাও আন্দোলনের রূপ দিতে চেয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থানের কারণে সেটি করতে না পেরে দেশব্যাপী রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসহ দেশের মানুষকে একঘরে রাখার চেষ্টা করেছে। পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক, শিগগিরই কারফিউ তুলে নেওয়া হতে পারে বলেও আভাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, রাষ্ট্রীয় সন্ত্রাস আড়াল করতে এবং উদরপিণ্ডি বুদোর ঘাড়ে চাপানোর অপকৌশল হিসেবে বিএনপির নির্দোষ নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। নেতাকর্মীদেরকে বাসায় না পেয়ে তাদের সন্তান কিংবা বাসার সদস্যদের গ্রেফতার করা হচ্ছে। অশোভন আচরণের পাশাপাশি ভাঙচুর করা হচ্ছে আসবাবপত্র। এক বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের যুক্তিসঙ্গত আন্দোলনকে ঘিরে দেশব্যাপী বিএনপি সহ বিরোধী দল ও মতের মানুষকে এখনও নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে। বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ সহ বিএনপি ও বিরোধী নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান তিনি। বলেন, শত শত নিরীহ ছাত্রদের সরকারি দলের সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হতাহত করল, অথচ বিচার বিভাগীয় তদন্ত কমিটি শুধুমাত্র 6 জনের হত্যাকাণ্ডের তদন্ত করবে, যা সুকৌশলে পুরো হত্যাকাণ্ডকে ধামাচাপা দেয়ারই নামান্তর বলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন। তাই জনগণ পুরো ঘটনা ও হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি করে। ব্যর্থতার সব দায় নিয়ে অবিলম্বে সরকারের পদত্যাগের দাবি জানান তিনি। বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতায় হতাহত সহ সব ঘটনার স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্তের তাগিদ দিয়েছে জাতিসংঘ। বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক এই তাগিদ দেন। সাংবাদিকদের এক প্রশ্নে তিনি মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে পারার বিষয়টিকে খুবই গুরুত্বপূর্ণ মনে করেন। বলেন, সহিংসতায় দায়ীদের জবাবদিহির আওতায় আনা দরকার, পাশাপাশি সংলাপের জন্য উপযোগী পরিবেশ তৈরি করতে হবে। এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টার্ক এক বিবৃতিতে বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার সকল ঘটনার বিস্তারিত প্রকাশের জন্য বাংলাদেশের সরকারকে আহ্বান জানান। আইনশৃঙ্খলা বাহিনীকে আন্তর্জাতিক নিয়ম মেনে দায়িত্ব পালনের তাগিদ দেন তিনি। দেশের শান্তি শৃঙ্খলা, রাষ্ট্রীয় সম্পদ ও জানমাল বিনষ্টের লক্ষ্যে বিএনপি, জামাত স্বাধীনতা বিরোধী চক্র ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে দাবি করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আইনজীবী সমিতি অডিটোরিয়ামে সম্পাদকদের নেতৃত্বাধীন অংশের সংবাদ সম্মেলনে বলা হয়, বিএনপি জামাত চক্র বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। মেট্রো রেল, সেতু ভবন, বিটিভি সহ অসংখ্য স্থাপনা ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়,
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় সম্পদ, আইন শৃঙ্খলা ও জনজীবন রক্ষায় সমিতির সদস্যরা বদ্ধপরিকর। একই জায়গায় সংবাদ সম্মেলন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আরেক অংশ। সভাপতি নেতৃত্বাধীন এই অংশে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সমিতির সদস্য ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, আন্দালিব রহমান পার্থ, জাকির হোসেন, অ্যাডভোকেট আবেদ রেজা সহ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যদের গ্রেফতারের নিন্দা জানান। তাদের নিঃশর্ত মুক্তি দাবি করে মাহবুব উদ্দিন খোকন বলেন, তদন্ত না করেই আইনজীবী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করা হচ্ছে। সরকারের ধীরগতির সিদ্ধান্তের কারণে বাংলাদেশের এই পরিস্থিতি হয়েছে অভিযোগ করে এর দায়ভার সম্পূর্ণ সরকারের বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে। এবার খেলার সংবাদ। ক্রিকেট, শ্রীলঙ্কায় নারী এশিয়া কাপের সেমিফাইনালের লড়াই আজ ডাম্বোলায় দুপুর 2:30টায় প্রথম সেমিফাইনালে শক্তিশালী ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। সন্ধ্যা 7:30টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও স্বাগতিক শ্রীলঙ্কা। টুর্নামেন্টে গ্রুপ এ তে 3 ম্যাচের সবকটিতে জিতে গ্রুপ সেরা ভারত, দ্বিতীয় হয় পাকিস্তান। অন্যদিকে বি গ্রুপের শীর্ষে শ্রীলঙ্কা ও রানার্স আপ বাংলাদেশ। সেমিতে এক গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে অন্য গ্রুপের রানার্স আপের বিপক্ষে। শেষ 4-এ ভারতের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ থাকছে ট্রাইগ্রেসদের। এশিয়া কাপের 9টি আসরের মধ্যে 8টিতেই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এবছরই বাংলাদেশকে ঘরের মাঠে হোয়াইট ওয়াশের লজ্জা দিয়েছিল হারমানপ্রীত কৌরের দল। সেমিতে ওঠার লড়াইয়ে মালয়েশিয়াকে হারায় নিগার সুলতানা জ্যোতির দল। পরে তাদের সেমিফাইনাল নিশ্চিত হয় শ্রীলঙ্কার কাছে থাইল্যান্ডের 10 উইকেটের পরাজয়। গ্রুপ পর্বে 2 ম্যাচে 4 পয়েন্ট বাংলাদেশের। 6 পয়েন্ট নিয়ে বি গ্রুপের সেরা হয়ে সেমিফাইনালের টিকিট কাটে লঙ্কান মেয়েরা। ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বাধা টপকাতে হবে স্বাগতিকদের। ডাম্বুলায় 28 জুলাই বিকেল 3:30টায় হবে এশিয়া কাপের ফাইনাল। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ঢাকা সহ 4 জেলায় আজ সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল। রাজধানীতে কর্মচাঞ্চল্য, গতি ফিরছে আমদানি রপ্তানিতে। কোটা আন্দোলনের সুযোগে তাণ্ডব চালানো সবার বিচার হবে বললেন প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন। এখনও ঘাপটি মেরে আছে নাশকতাকারীরা। পরিস্থিতি আরও খারাপের শঙ্কা ওবায়দুল কাদেরের। শত শত প্রাণহানি ঢাকতেই মাত্র 6 হত্যার তদন্ত, অভিযোগ বিএনপি। নিহত সহ ঘটনার বিস্তারিত জানতে চায় জাতিসংঘ। বাংলাদেশের সহিংসতায় উদ্বেগ ও নিন্দা যুক্তরাষ্ট্রের। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 10টায়, এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।